কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে যে বিষয়টা ক্লাস করাবো সেই বিষয়টা হলো সমাস, বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ। তো সমাস আমরা এখন শুরু করব। তো সমাস মানে কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। অর্থাৎ যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটি আলাদা আলাদা অংশকে বলা হয় সমসমান পদ। সমসমান পদ অর্থাৎ দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নামই হলো সমাস। যেমন দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম হলো সমাস। সমাস 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস আমরা আজকে প্রথমে দ্বন্দ্ব সমাস এখানে শুরু করব। দ্বন্দ্ব সমাস থেকে আমরা শুরু করি। দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের বেশ বাক্য হলো এবং ও আর। দ্বন্দ্ব সমাস এখানে অনেক প্রকার আছে। আমরা দ্বন্দ্ব সমাসগুলো এখানে একটু আলোচনা করব। দ্বন্দ্ব সমাস মিলনার্থক। যেটা আলাদা ব্যক্তি বোঝালে দ্বন্দ্ব সমাস মিলনার্থক দ্বন্দ্ব হয়। মা বাবা, মা একটা ব্যক্তি, বাবা একটা ব্যক্তি। আমরা এখানে মাঝখানে ব্যাট বাক্য করব মা ও বাবা। এভাবে মা বাবা, দাদা দাদি, দাদা ও দাদি, নানা ও নানি, ভাই বোন, ভাই ও বোন, ঠিক আছে? এগুলো সবগুলি হলো মিলনার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দুটি আলাদা। বিপরীত শব্দ বোঝালে যত বিপরীত শব্দ আছে সবগুলি এখানে দ্বন্দ্ব সমাস হিসেবে আমরা পরিগণিত করতে পারবো। যেমন
আকাশ ও পাতাল, আকাশ পাতাল। এভাবে টেসে আমরা যতগুলো বিপরীত শব্দ পাবো সবগুলোই এখানে দ্বন্দ্ব সমাস হিসেবে পরিগণিত হবে। বিরুদ্ধার্থক দুটি আলাদা বিরোধ শব্দ বোঝালে ওহে ও নকল, ওহে নকল। ডা কোমরা, ডা ও কোমরা, ডা কোমরা। সমার্থক শব্দ দেখে দুটি আলাদা সমার্থক শব্দ বোঝালে হাট বাজার, হাট ও বাজার। হাট বাজার। টাকা পয়সা, টাকা ও পয়সা, টাকা পয়সা। প্রায় সমার্থক শব্দ যুগে কাপড় চোপড়, কাপড় ও চোপড়, কাপড় চোপড়। আমরা এই প্রায় সমার্থক শব্দগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। একটা শব্দ মানে বাস্তবে হলেও আর একটা শব্দ বাস্তবে নাই, কিন্তু এর কাছাকাছি আমরা অনেক সময় এরকম বলে থাকি। যেমন বই টই, কাগজ টাগজ, এরকম রাস্তা টাস্তা, মাথা টাতা, এরকম যতগুলো শব্দ আছে এগুলো হলো প্রায় সমার্থক শব্দ। আর এগুলো সবগুলো দ্বন্দ্ব সমাস। কাপড় ও চোপড়। বিশেষণ বোঝালে দুটি আলাদা বিশেষণ শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়। ভালো মন্দ, এরকম আসল নকল, আসল ও নকল। দুটি সর্বনাম বোঝালে যা তা, যা ও তা, যা তা। দুটি ক্রিয়া বোঝালে, ক্রিয়া বোঝালে আসা ও যাওয়া, আসা যাওয়া। চলাফেরা, চলা ও ফেরা, চলাফেরা। তাহলে আমরা এগুলো দ্বন্দ্ব সমাস হিসেবে আমরা ব্যবহার করব। আর এছাড়াও আরো কতগুলো দ্বন্দ্ব শব্দ আছে, যেমন সংজ্ঞাবাচক শব্দ বোঝালে দুটি সংজ্ঞাবাচক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়। যেমন 9-6,
9 ও 6 7 17 7 ও 17 7 17 এরকম যতগুলো দুটি আলাদা আলাদা সংখ্যাবাচক শব্দ হবে সেগুলো দ্বন্দ্ব হবে। পূর্বপদে এবং পরবর্তী দুটি আলাদা আলাদা সংখ্যাবাচক শব্দ হতে হবে, তা না হলে আবার শুধু পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে সেটা আবার দ্বিগু সমাস হয়ে যাবে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে পূর্বপদেও যেমন সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদেও এরকম সংখ্যাবাচক শব্দ থাকবে, তাহলে আমাদের এগুলো বলতে পারবো যে এগুলো দ্বন্দ্ব সমাস। এবং এগুলো সাধারণত মানে প্রচলিত শব্দ, ঠিক আছে, এগুলো দ্বন্দ্ব সমাস। যদি ক্রিয়া বিশেষণ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, যেমন ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি মিলনার্থক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি বিরুদ্ধার্থক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি বিপরীতার্থক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি সংজ্ঞাবাচক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি সমার্থক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি প্রায় সমার্থক শব্দ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি ক্রিয়া বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি সর্বনাম বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি বিশেষণ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়, দুটি ক্রিয়া বিশেষণ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়। আমরা আরেকটি দ্বন্দ্ব সমাস হিসেবে এখানে আমরা মানে লিখব, সেটা হলো দুটি অঙ্গবাচক শব্দ, দুটি আলাদা আলাদা অঙ্গবাচক শব্দ হলে দ্বন্দ্ব সমাস হয়। হাত ও পা, হাত পা, হাত একটা অঙ্গবাচক শব্দ এবং পা একটা অঙ্গবাচক শব্দ, দুটি আলাদা আলাদা অঙ্গবাচক শব্দ। আমরা এখানে এরকম দুটি অঙ্গবাচক শব্দ যদি আমরা লিখি হাত, পা, নাক, কান, এরকম, তাহলে নাক ও কান, ঠিক আছে, এরকম যেগুলো আমরা লিখবো সেগুলো এখানে দ্বন্দ্ব সমাস হিসেবে বিবেচিত হবে। দ্বন্দ্ব সমাস আরও কয়েকটা প্রকারভেদ আছে, আমরা এখানে দেখব যে বহুপদীর দ্বন্দ্ব নামে আর একটা দ্বন্দ্ব আছে। বহুপদী দ্বন্দ্ব, দুইয়ের বেশি পদ থাকলে আমরা সমাসে দেখি যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলে সমাস হয়, কিন্তু দুইয়ের বেশি পদ একমাত্র বহুপদী দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা পেয়ে থাকি। বহুপদী দ্বন্দ্ব সমাসে যে পদগুলো আমরা পেয়ে থাকি সেখানে দুইটার বেশি পদ থাকে, যেমন নাক, কান, গলা। নাক, কান, গলা। যতগুলো পদই হোক না কেন একাধিক পদ থাকলেও থাকতে পারে, কিন্তু একাধিক পদ মানে দুইয়ের বেশি পদ থাকবে স্বাভাবিক, 3টি 4টি হতে পারে। নাক, কান, গলা, রূপ, রস, গন্ধ, স্পর্শ এরকম হতে পারে। তো যেভাবে হোক না কেন আমরা শেষ পদের আগে যে হাইপেনটা থাকবে সেই হাইপেনটা আমরা উঠিয়ে এখানে আমরা উ লিখে দিব। তাহলে আমরা এখানে আগেরটার মধ্যে 3টা পদ লিখছিলাম, এখন আমরা 4টা পদ লিখছি। তো রূপ, রস, গন্ধ, স্পর্শ, এভাবে আমরা আরো বেশি পদ মানে লিখতে পারি। অর্থাৎ শেষ পদের আগে যে হাইফেনটা থাকবে সেই হাইফেনটা উঠে দিলে এখানে উ যুক্ত করে দিলে এখানে বহুপদী দ্বন্দ্ব সমাস হয়ে যাবে।
রূপ রস গন্ধ ও স্পর্শ, রূপ রস ও গন্ধ স্পর্শ। আর এছাড়া আমরা আরও দ্বন্দ্ব সমাস পেয়ে থাকবো, তো সেটা হলো এক শেষ দ্বন্দ্ব। আমরা এবং তোমরা এরকম প্রচলিত দুটি শব্দ আছে, তো এগুলো এক শেষ দ্বন্দ্ব। আমি, তুমি ও সে। আমি, তুমি ও সে আমরা। আর তোমরা, তুমি ও সে তোমরা। তাহলে আমরা এখানে এরকম এক শেষ দ্বন্দ্ব পেলাম। আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, তো সেই দ্বন্দ্ব সমাসটা হলো ওই অলুক দ্বন্দ্ব সমাস। তো সমাসে আমরা এরকম অলুক পাবো, আরও কয়েক জায়গায় পাবো, তবে এখানে অলুক দ্বন্দ্বটা কীভাবে চিনবো আমরা সহজভাবে মানে বলতে পারি। অলুক দ্বন্দ্ব অর্থাৎ অলুক দ্বন্দ্ব হলো যে সমাসে ব্যাস বাক্য লুপ পায় না, ব্যাস বাক্য লুপ পায় না। এখন আমরা ব্যাস বাক্য বলতে এখানে একটা এ আছে আর এখানে একটা এ বিভক্তি আছে, দুইটা বিভক্তি আছে, এ বিভক্তি আছে। পূর্বপদে এবং পরপদে দুইটার মধ্যে এ বিভক্তি থাকবে। তবে এ বিভক্তি থাকলে আবার সেগুলোকে মানে অলুক দ্বন্দ্ব বলা যাবে না, কারণ যেমন ধীরে ধীরে এর মধ্যে দুইটার মধ্যে মানে এ বিভক্তি আছে, অর্থাৎ এই শব্দগুলো একটু একটা আর একটার বিপরীত শব্দ হতে হবে অলুক দ্বন্দ্ব হতে গেলে, অথবা একটা আর একটার মানে প্রায় সমার্থক বা মানে এরকম শব্দ হলে চলবে, প্রায় সমার্থক। যেমন হাতে নাতে, অর্থাৎ এই শব্দটি এরকম মানে এখানে দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব। দুধে ভাতে, বিপরীত শব্দ হলো হয় জলে স্থলে, অর্থাৎ জলের বিপরীত হলো স্থল। তাহলে আমরা এখানেও একটা এ বিভক্তি আছে, এখানেও একটা এ বিভক্তি আছে, একটা আরেকটার বিপরীত শব্দ বোঝাচ্ছে। আর বিপরীত শব্দ হলেই মাত্র আমরা এখানে দ্বন্দ্ব সমাস হিসেবে লিখতে পারবো। আর বিপরীত শব্দ না হলে সাধারণত মানে প্রায় সমার্থক শব্দ হলো এখানে দ্বন্দ্ব সমাস হিসেবে লেখা যাবে। তো একই ধরনের শব্দ হলে সেখানে অলুক দ্বন্দ্ব হবে না। যেমন ধীরে ধীরে, জনে জনে, বনে বনে, অর্থাৎ ক্ষণে ক্ষণে, এই ধরনের শব্দগুলোকে আবার অলুক দ্বন্দ্ব বলা যাবে না। অলুক দ্বন্দ্ব হতে হলে আমাদের কমপক্ষে দুটি শর্ত মনে রাখতে হবে, একটা আরেকটার বিপরীত শব্দ হতে হবে, অথবা একটা আরেকটার মানে কাছাকাছি হলেও চলবে, অর্থাৎ এই ধরনের শব্দ হতে হবে। যেমন জলের বিপরীত হলো স্থল, তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি জলে ও স্থলে, জলে স্থলে। তাহলে আমরা এরকম অলুক দ্বন্দ্ব সমাস আমরা এখানে শেষ করলাম। তো অলুক দ্বন্দ্ব সমাসের পরে আমরা এখানে আসি কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস অর্থাৎ কর্মদ্বারয় সমাসটা হলো অর্থাৎ যে সমাসে অর্থাৎ বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষণ ও বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মদ্বারয় সমাস বলে। আর বিশেষ্য বা বিশেষণ হতে হবে, অথবা দুটি বিশেষ্য হতে হবে, অথবা দুইটা বিশেষণ হতে হবে। আমরা সেক্ষেত্রে প্রথমেই সাধারণ যে কর্মদ্বারয় সমাসগুলো আছে সেগুলো আগে একটু আলোচনা করে নিই। বিশেষ্য
তো প্রথমে আমরা দেখব যে বিশেষ্য প্লাস বিশেষ্য এরকম পদ হতে হবে। তো এরকম পদ হলে আমরা সেগুলোকে কর্মদ্বারয় সমাস হিসেবে লিখতে পারবো। যেমন প্রথমে আমরা লিখি হেড পণ্ডিত। জজ সাহেব। জজ সাহেব, জজ একটা শব্দ এবং সাহেব একটা শব্দ। জজ একটা নাম যেহেতু, তাহলে এটা একটা বিশেষ্য, এটা একটা বিশেষ্য, আর সাহেব একটা নাম, এটা একটা বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য, আবার দুইটা বিশেষ্য থাকলেই সেগুলোকে আবার কর্মদ্বারয় সমাস বলা যাবে না। তো সাধারণত কর্মদ্বারয় সমাস হিসাবে আমরা এখানে সহজভাবে আর একটু ধারণা নিতে পারি, কারণ দুইটা বিশেষ্য হলে সেগুলো আবার দ্বন্দ্ব সমাস হতে পারে। কিন্তু কর্মদ্বারয় সমাস হতে গেলে পূর্বপদ আর পরপদ এই দুটি পদ যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটি কর্মদ্বারয় সমাস হবে। যদি আলাদা আলাদা ব্যক্তি হয়, আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তা, অথবা আলাদা আলাদা দুটি বস্তুকে বোঝায়, তাহলে সেটি কর্মদ্বারয় সমাস হবে না, তাহলে সেটি আবার দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন জজ সাহেব। জজ সাহেব আমরা এখানে দেখি যে পদ দুইটা, জজ একটা পদ, সাহেব একটা পদ, কিন্তু জজ একটা পদ আর সাহেব একটা পদ হলো মানুষ কিন্তু একজন। হেড পণ্ডিত, এখানে মানুষ কিন্তু একজন। যদি আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে দ্বন্দ্ব সমাস হতে পারে, আর একটা মাত্র ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেটা কর্মদ্বারয় সমাস হবে। আর কর্মদ্বারয় সমাসের ব্যাড বাক্য হলো যিনি, তিনি, যা, তা, যে, সেই, যে। কর্মদ্বারয় সমাসের ব্যাড বাক্য হলো যিনি, তিনি, যা, তা, যেই, সেই এবং এখানে যে। তো যে, সেই এবং যে, এবং কোথায় কোনটা ব্যবহার করব আমরা অনেক সময় কনফিউশনে পড়ে থাকি যে যিনি, তিনি আছে, আবার যা, তা আছে, আবার যে, সে আছে, আবার যে আছে। যদি দুটা বিশেষ্য পদ বোঝায় এবং দুটা বিশেষণ বোঝায় তাহলে এক্ষেত্রে ব্যাড বাক্য হবে যিনি এবং তিনি, ব্যক্তি বোঝালে। যিনি, তিনি ব্যক্তি বোঝালে। ব্যক্তি বোঝালে যিনি এবং তিনি ব্যবহার করবো। তাহলে হেড পণ্ডিত যেহেতু এটা একটা ব্যক্তিবাচক শব্দ, তাহলে আমরা এটি একটি ব্যবহার করতে পারবো যিনি, তিনি। যিনি হেড, তিনি পণ্ডিত, হেড পণ্ডিত। জজ সাহেব, যিনি জজ, যেহেতু সম্মানার্থক শব্দ, আমরা সম্মানার্থক শব্দ বা ব্যক্তিবাচক শব্দ বদলে যিনি, তিনি ব্যবহার করব। তাহলে যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব, যিনি হেড, তিনি পণ্ডিত, হেড পণ্ডিত। অর্থাৎ এরকম যে শব্দগুলো আছে, হেড মাস্টার, তাহলে যেহেতু একটা ব্যক্তি দুইটা আলাদা আলাদা পদ, হেড একটা পদ আর মাস্টার একটা পদ, তাহলে আমরা যিনি হেড, তিনি মাস্টার, হেড মাস্টার পূর্বপদের সাথে আর পরপদের সাথে সংযুক্ত করার জন্য পরপদের আমরা যখন ব্যবহার করব, যিনি পরের পদে যখন তিনি ব্যবহার করব, এখানে একটা ই প্রত্যয় যুক্ত করে দেব, তিনি। দুইটা, একটা বিশেষ্য এবং আর একটা বিশেষণ বোঝালে দ্বন্দ্ব সমাস হয়। প্রথম পদ বিশেষ্য এবং পরের পদ বিশেষণ। প্রথম পদ বিশেষ্য এবং পরের পদ যদি বিশেষণ হয় তাহলে এক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারয় সমাস বলবো। আলু সিদ্ধ। যেমন আলু একটা নাম আর সিদ্ধ এর হলো অবস্থা। সাধারণত নাম বোঝালে এটা বিশেষ্য হয়, আর যদি গুণ বোঝায় তাহলে এক্ষেত্রে বিশেষণ হয়। আমরা এই পদের সাথে একটু মিলে নিলাম, আলু একটা নাম তাহলে এটা বিশেষ্য, আর সিদ্ধ এটা যেহেতু অবস্থা এটা একটা বিশেষণ। আর প্রথম পদ যদি বিশেষ্য আর পর পদ যদি বিশেষণ হয়
তাহলে এক্ষেত্রে লেখার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে বিশেষণ পদটা আগে আসবে আর বিশেষণটা পরে চলে যাবে। যেমন সিদ্ধ যে আলো, তাহলে আমরা মাঝখানে একটা বিশেষ্য আর একটা বিশেষণ অথবা প্রথম পদ বিশেষণ পরপদ বিশেষ্য এই জায়গায় আমরা ব্যাস বাক্য ব্যবহার করব, যে ব্যবহার করব, এই জায়গায় আমরা যে ব্যবহার করব। একটা বিশেষ্য আর একটা বিশেষণ পদ অথবা প্রথম পদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে মাঝখানে যে হবে। যেমন সিদ্ধ যে আলু, সিদ্ধ আলু। তারপরে আমরা আরেকটা পদ লিখি নরাদম, তাহলে অদম বিশেষণ যে নরাদম। তাহলে আমরা পরের যে পদটা লিখব যে এটি আছে হলো বিশেষণ প্লাস বিশেষ্য। বিশেষণ প্লাস বিশেষ্য, প্রথম পদটা বিশেষণ আর পরের পদটা যদি বিশেষ্য থাকে তাহলে আমরা এটা কর্মদ্বয় সমাস করব। যেমন মহানবী, মহানবী। পূর্বপদে মহা থাকলে পরপদে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে মহান, মহান যে নবী। তাহলে পূর্বপদে মহা আছে, পরপদে নবী ব্যক্তির নাম আছে, তো ব্যক্তির নাম বোঝালে সাধারণত মহার স্থলে মহান হবে, মহান যে নবী, মহানবী। তাহলে আমরা এরকম আরো কয়েকটা পদ আছে যে ব্যক্তি না বুঝে ব্যক্তির কর্ম বুঝালে তখন কি আর মহান লিখবো? মহান লিখবো না, তখন মহান স্থলে মহাত, মহৎ বা মহৎ লিখবো, তখন মহৎ। মহাকীর্তি। তাহলে এক্ষেত্রে কর্ম বা কীর্তি বুঝালে তাহলে এক্ষেত্রে মহৎ অবলিক মহতি যে কীর্তি, অর্থাৎ এভাবে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে কর্ম বা কীর্তি এটা হলে মহৎ বা মহতি হবে। ব্যক্তি মহার পরে যদি ব্যক্তি শব্দ হয় তাহলে ব্যক্তি বোঝালে মহার স্থলে মহান হবে। আর আরেকটা আছে যে যদি বস্তু বোঝায়, যেমন মহাপৃথিবী, মহাপৃথিবী যদি বস্তু হয়, পূর্বপদে মহা আছে এবং পরপদে মানে বস্তু বুঝাইছে। বস্তু বুঝালে যা আছে তাই থাকবে, মহা যে পৃথিবী। তাহলে এক্ষেত্রে ব্যক্তি বুঝালে মহান, আর ব্যক্তির পরিবর্তে যদি ব্যক্তির কর্ম বা কীর্তি বোঝায় তাহলে হলো মহৎ বা মহতি। আর ব্যক্তি বা কর্ম যদি দুইটার একটাও না বোঝায় তাহলে যদি বস্তু বোঝায়, বস্তু বোঝালে এক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে আমরা লিখব যা আছে তাই, মহা যে পৃথিবী, মহাপৃথিবী। আর এরকম যেমন নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, নীলকণ্ঠ। তাহলে আমাদের আরেকটা কর্মদ্বয় সমাসে সাধারণ প্রকারভেদ আছে, 4 নাম্বার, যেটা যে বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ। যদি বিশেষণ প্লাস বিশেষণ এরকম পূর্বপদ আর পরপদ যদি দুটাই বিশেষণ হয় তাহলে এক্ষেত্রে কর্মদ্বয় সমাস হবে। যেমন চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর। চালাক একটা বিশেষণ আর চতুর একটা বিশেষণ, দুইটা বিশেষণ।
দুইটা বিশেষণ হলে এখানে কর্মদ্বারয় সমাস করা যেতে পারে এবং একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যিনি চালাক তিনি চতুর, এজন্য ব্যবহার করলো যিনি এবং তিনি। আর যদি সম্মানার্থক করি তাহলে যিনি তিনি ব্যবহার করব। আর সম্মানার্থক যদি না হয়, সম্মানার্থক শব্দের পরিবর্তে যদি তুচ্ছার্থক শব্দ ব্যবহার করি তাহলে যে এবং সেই ব্যবহার করব। তাহলে যে চালাক সে চতুর, তুচ্ছার্থক করতে করলে যে চালাক, এটাকে যে চালাক সে চতুর, এটা লিখলে আমরা মানে যে এবং সে করতে পারবো। আর যদি লিখি কাঁচা মিঠা বস্তু বোঝায়, কাঁচা মিঠা দুইটাই বিশেষণ, কাঁচা এবং মিঠা দুইটাই গুণ বোঝাচ্ছে। গুণ বোঝালে সাধারণত শব্দগুলো বিশেষণ হয়। তো বিশেষণ বোঝালে তাহলে এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে দুইটা যদি বিশেষণ হয়, দুইটা বিশেষণ হলে বস্তু বোঝালে যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা বস্তু বোঝালে সাধারণত অর্থাৎ যা এবং তা হবে। বিশেষণ বিশেষণ আরও 4 প্রকার আছে। তো এই 4 প্রকারগুলো হলো কর্মদ্বারয় সমাসের। আমরা এখানে লিখব যে প্রথমত কর্মদ্বারয় সমাস, মধ্যবর্তী কর্মদ্বারয় সমাস। মধ্যবর্তী কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় মধ্যবর্তী কর্মদ্বারয় সমাস হলো সাধারণত সমাসের মাঝখানের পদ লুবে যে কর্মদ্বারয় সমাস হয় সেটা হলো মধ্যবর্তী কর্মদ্বারয় সমাস। যেমন সিংহাসন, এখানে 3টা পদ আছে। তো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তো মাঝখানের যে পদটা আছে অর্থাৎ এটা লুপে যে সমাস হবে অর্থাৎ সেটাই হলো মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। আমরা মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের আরেকটা উদাহরণ দিই। যেমন পলান্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন। আর মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের আরো 3টা প্রকার পেতেছে। আমরা এই 3টা কর্মদ্বারয় সমাস আজকে এটা শেষ করব। মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের 2 নম্বর হলো উপমান এবং উপমিত। আমাদের সমাসের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের সমস্যা হয় উপমান এবং উপমিত জায়গায়। আমরা সহজভাবে 2টা উদাহরণ দিয়ে এখানে বুঝাবো যে কোনটা উপমান এবং কোনটা উপমিত। উপমান, উপমান হলো যে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু যদি তুলনা করা হয় তাহলে সেই বস্তুটিকে বলা হয় প্রত্যক্ষ, বস্তুটিকে বলা হয় উপমেয়, আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখাই। তো সেখানে যেমন সিংহ পুরুষ, সিংহ পুরুষ। তো সিংহ একটা শব্দ এবং পুরুষ একটা শব্দ, অর্থাৎ সিংহ এবং পুরুষ। পুরুষ হলো তোমার হলো প্রত্যক্ষ, পরোক্ষ, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ। আর এই এটাকে বলা হয় উপমেয় বা উপমিত, আর এটা হলো উপমান। তো সিংহ পুরুষ, পুরুষ হলো প্রত্যক্ষ বস্তু, প্রত্যক্ষ বস্তু যা কাছাকাছি বা চাক্ষুষ দেখা যায় সেই শব্দটা হলো প্রত্যক্ষ। যেমন সিংহ পুরুষ, এখানে পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে, পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে।
যে প্রত্যক্ষ বস্তু যদি পরে থাকে তাহলে সে শব্দটিকে বলা হয় উপমান। আমরা লিখব যে বস্তুটি আগে থাকবে সেটা দিয়ে সমাস শুরু করব। সিংহ আগে আছে, অর্থাৎ সিংহ পুরুষ, সিংহে নেয় পুরুষ, সিংহ পুরুষ। আমরা বিশেষ দ্রষ্টব্যতে একটা উদাহরণ লিখে দেই যে প্রত্যক্ষ বস্তু পরে থাকলে, প্রত্যক্ষ বস্তু সমস্ত পদের পরে থাকলে উপমান কর্মধারয় সমাস। নির্ণয় করব। অর্থাৎ প্রত্যক্ষ বস্তু পরে থাকলে, প্রত্যক্ষ বস্তু তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রত্যক্ষ বস্তু সমস্ত পদের পরে থাকলে তাহলে সেটা হলো উপমান, আর প্রত্যক্ষ বস্তু যদি আগে থাকে তাহলে সেটা আবার উপমান হয়ে যাবে। আমরা উপমানটাও লিখে দেখাই একই সাথে। উপমিত কর্মধারয় সমাস, যেমন আমরা আগে লিখছিলাম যে সিংহ পুরুষ, এটা যদি আমরা লিখি যে পুরুষ সিংহ, অর্থাৎ তাহলে সমস্ত পদের প্রথমেই আছে যে প্রত্যক্ষ শব্দটি, আর এটা হলো পরোক্ষ। তাহলে আমাদের শব্দ দুটি একটু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল মানে পুরুষ শব্দটি পরে আর সিংহ শব্দটি আগে, এখন এই শব্দটি আবার চেঞ্জ হয়ে পুরুষ শব্দটি আগে এসে গেছে, সিংহ শব্দটি পরে এসে। এরকম যদি সমাসে থাকে তাহলে ওইরকম নির্ণয় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যক্ষ বস্তু আগে থাকলে তখন হয়ে যাবে উপমিত, আর উপমিত হতে গেলে তখন ন্যায় শব্দটি শেষে আসবে। পুরুষ সিংহের নেই। আর একটু খেয়াল করবো যে প্রত্যক্ষ বস্তুর সাথে কোনো সময় কোনো কিছু যুক্ত হবে না, যেমন পুরুষ শব্দটি ছিল এখানে পুরুষে আছে, আর পরোক্ষ বস্তু ছিল সিংহ, আর সিংহ শব্দটির সাথে সবসময় পরোক্ষ বস্তুর সাথে সবসময় এর বিভক্তি যুক্ত হবে, যেমন সিংহ ছিল এর সাথে এর যুক্ত হয়েছে সিংহের। যেমন মুখচন্দ্র, মুখ চন্দ্রের নেই, তাহলে মুখ শব্দটি প্রত্যক্ষ, এটা প্রত্যক্ষ, এটা পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ বস্তু এখানে আগে আছে, এই জন্য আমরা এখানে চেঞ্জ করিনি, যা আছে তাই লিখছি, আর পরোক্ষ বস্তুটি পরে আছে, এর সাথে এর বিভক্তি যুক্ত করছি। তাহলে আমরা এভাবে যে সহজভাবে বলতে পারি যে প্রত্যক্ষ বস্তু যদি সমস্ত পদের আগে থাকে তাহলে সেটা হলো উপমিত কর্মধারয় সমাস, আর প্রত্যক্ষ বস্তু যদি পরে থাকে তাহলে সেটা হলো উপমান কর্মধারয় সমাস। আর আরেকটাই আছে, আমরা এটাকে রূপক কর্মধারয় সমাস শেষ করবো আজকে। রূপক কর্মধারয় সমাস। তো রূপক কর্মধারয় সমাস সাধারণত প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে যদি পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হয়, তো প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে যদি পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হয় তো সেক্ষেত্রে উপমান এবং উপমিত হতে পারে। আবার রূপকটা একটু ভিন্ন প্রকৃতির হয়, সাধারণত প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু যদি তুলনা করা হয়, সেই বস্তুটি যদি অভেদ বা অকল্পনার তুলনা করা হয়, বাস্তবের সাথে সাধারণত তুলনা না করে যদি অকল্পনীয় তুলনা করা হয় তাহলে সেটা রূপক হবে। আমাদের মনে রাখতে হবে যে অভেদ অথবা অকল্পনীয়
অভেদ বা অকল্পনীয় তুলনা বোঝাবে। যেমন আমরা যদি লিখি যে এখানে সহজভাবে যদি কোনো উদাহরণ দেই তাহলে আমরা লিখব যেমন রূপক কর্মদ্বয় সমাসে সেটি যৌবন সূর্য। যৌবন সূর্য আমরা একটা উদাহরণ দিলাম, যৌবন এবং সূর্য। যৌবনকে এখানে সূর্যের সাথে তুলনা করা হয়েছে সাধারণত। তো যৌবন সূর্যের ন্যায়, অর্থাৎ শব্দগুলো এরকম বোঝালে সাধারণত অকল্পনীয় বা অব্যথ হয়ে গেছে। তো সেজন্য সেটা উপমান বা উপমিত না হয়ে এজন্য মাঝখানে একটা রূপ শব্দটি দিয়ে, সাধারণত যৌবন কখনো সূর্যের মতো এরকম তেজস্বী বা এরকম হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা মাঝখানে রূপ দিয়ে আমরা এটাকে আলাদা করে নেব, যে যৌবন রূপ সূর্য। এগুলোকে রূপক কর্মদ্বয় সমাস লিখব। যেমন যৌবন রূপ সূর্য, যৌবন সূর্য। এরপরে পরাণ পাখি, পরাণ রূপ পাখি, পরাণ পাখি। এরকম আছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ হলো দুঃখ কষ্ট আর সিন্ধু হলো সাগর। তার দুঃখ কষ্ট সাগরের সমান। আসলে কারের দুঃখ কষ্ট সাগরের সমান হতে পারে না, কারণ একটা সাগরের আয়তন অনেক বড়। তো জাস্ট খালি তুলনা করা হয়েছে, এজন্য তুলনা যেহেতু বাস্তবে মিল নেই, এগুলোকে বলা হয় অভেদ বা অকল্পনীয়। এরকম অভেদ বা অকল্পনীয় যদি কোনো শব্দ এরকম থাকে, পূর্বপদ আর পরপদ তুলনা বোঝায়, তাহলে সেগুলোকে রূপক কর্মদ্বয় সমাস বলে। যেমন বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। যেমন ক্ষুদানল, ক্ষুদা রূপ অনল, ক্ষুদানল। এরকম ক্রোধানল, ক্রোধা রূপ ক্রোধ রূপ অনল, ক্রোধানল। এরকম মন বিহঙ্গ, মন রূপ বিহঙ্গ, মন বিহঙ্গ। দিল দরিয়া, দিল রূপ দরিয়া, দিল দরিয়া।